আপনি আমাকে একটা মজার কথা বলেছিলেন যে আপনার বাসায় যে লোকটা আপনার ঘাস কাটতে আসে, আপনার জি, লনের যে ঘাস, জি, সেই লোকটা নাকি মার্সিডিজ চালিয়ে আসে। জি। এটা কি সত্যি? হ্যাঁ, এটা ব্যাপারটা এইরকম যে এবং সে ওদের আপনাকে এসে বলে যে আমার জন্য কফি বানাও। এটাও কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ। একটু বলবেন ঘটনাটা? এটা হলো যে আমাদের বাসাগুলো এখানে অনেক বড় থাকে। সামনে পেছনে লন থাকে। তো ওইগুলা এই লনের ভেতরে ঘাস হয়। সেই ওদের সে নিয়ম হচ্ছে কাউন্সিলের নিয়ম হচ্ছে যে ওই ঘাসগুলি আপনি কেটে রাখতে হবে। নতুবা ওখানে অ্যা কি বলে ওটা বড় হয়ে গেলে ওখানে মশা হতে পারে। তারপরে বিভিন্ন রকম পোকামাকড় হতে পারে। এইজন্য ওইটার নিয়ম হচ্ছে প্রতিটা বাড়িতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ঘাস কেটে ফেলতে হয়। তো ওখানে যারা ঘাস কাটে তাদের সাথে আমি যোগাযোগ করলাম। তো তারা কেউ $50 নেয়, কেউ $100 নেয়, কেউ $60 নেয়। ডিপেন্ড করে যে লনটা কত বড়। মানে পার বা ডে? হ্যাঁ, মানে একদিনের জন্য? ১ দিনের জন্য। ওটা কাটতে ২ ঘন্টা সময় লাগে। ১.৫ ঘন্টা ডিপেন্ড করে কত বড় সাইজের এইটা লনটা। যে লোকটা ১ম দিন আমার বাসায় এলো ঘাস কাটতে, ওর 4 হুইল ড্রাইভ এবং সেটা মার্সিডিজ ভ্যান। আর পেছনে তার ট্রেইলার আছে, ওটার সাথে ট্রেইলার আছে। যে ট্রেইলারটার মধ্যে সে তার লন মালপত্রগুলো মোয়ার নিয়ে আসে। যেটা হুম। সেটা রেখেছে, অন্যান্য যা ইকুইপমেন্টগুলো রেখেছে। মানে মার্সিডিজ বেঞ্চ গাড়িতে চড়ে সে ট্রেইলারওয়ালা একটা গাড়িতে চড়ে হ্যাঁ, সে সে আপনার বাড়িতে আসছে ঘাস কাটার ঘাস জন্য। কাটার জন্য। এখন এটা বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটি সত্য। এবং তারপর সে আপনাকে এসে বলে যে আমাকে একটু কফি খাওয়াও। তারপরে যখন এলো তা আমি তাকে কার্টিসি স্বরূপ জিজ্ঞেস করলাম, "তুমি কি কফি খাবা?" বলে, "I don't mind." এর অর্থ হচ্ছে তুমি ভাড়ায় নিয়ে এসো আমার জন্য। তারপর তাকে আমি কফি বানিয়ে দিলাম। আপনাদের ওই যে আরেকটা প্রশ্ন বলি যে আপনাদের ওখানে কি চুরি হয়? ধরেন আপনি বাসায় নেই বা কিছু, অস্ট্রেলিয়াতে এরকম কি হয়? আমি দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকি। আমি কখনো এরকম দেখিনি। কখনো শুনিও নাই। বা ছিনতাই ডাকাতি না, এই জাতীয়? না। এ একেবারে টুকটাক কিছু হয়। কিছু যেমন ট্রেন স্টেশনের পাশে আপনি অনেক রাতে যদি একা আসা যাওয়া করেন, তখন ওখানে কিছু অ্যাবর্জনী যারা লোকাল আদিবাসী যারা, তারা অনেক সময় ছোট, ছোট বাচ্চারা হয়তো আপনি থেকে কিছু পয়সা চাবে। তোমার কাছে $10 আছে দাও। আর না হলে তোমার কাছে কি আছে? যারা একটু দুষ্ট তারা বলবে যে, "কি আছে দিয়ে দাও আমাকে।" আপনার ঐরকম। আপনার কোনোদিন এরকম এক্সপেরিয়েন্স না, আমার হয়েছে? কখনো এরকম হয়নি। আমার এক্সপেরিয়েন্স কখনো হয়নি। না। তো ঐরকম ডাকাতি হয় না। আমার এমনও হয়েছে যে আমি রাতে অনেকবার হয়েছে আমার। দরজা না বন্ধ করে, লক না করে আমি শুয়ে ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠে দেখি দরজা খোলা। কোনো প্রবলেম নেই। না, ওরকম এ কোনো ব্যাপারে কোনো প্রবলেম প্রবলেম। নাই। ওরকম কখনই কোনো আমাদের প্রবলেম হয়নি। আর ও দেশের লোক এমনও হয় যে যখন আমিও অনেক সময় অফিসে গিয়েছি। দ যাওয়ার সময় তো তাড়াহুড়া ছিল, ট্রেন ধরতে হবে। আমি লক করতে ভুলে গেছি। বাসায় এসে দেখি দরজা খোলা। পরে চেক-টেক করে দেখছি, না আমার তো সবই ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে আমি ওটা চাবি দিয়ে যাইনি। কিন্তু ওইখানে কোনো খারাপ এক্সপেরিয়েন্স আমাকে কি বলতে পারেন যে আপনার সাথে খুব বিটার এক্সপেরিয়েন্স হয়েছে যেটা আপনাকে এটা চিন্তা করলেই আপনার খুব খারাপ লাগে? অ্যা ঐরকম ঐরকম প্রশ্নের সম্মুখীন আমি কখনো হইনি। খারাপ কখনোই আমার ঐরকম সিরিয়াস কোনো হয়নি। তবে মানুষের চলার পথে তো অনেক সময় অনেক কিছু হয়। এরকম ছোটোখাটো আ ঘটনা হয়েছে, ওই দেশের লোক খুবই ভালো ওরা। খুবই ভালো। কিন্তু কিছু লোক তো থাকে আমাদের যারা দেশের লোক ভালো নাকি ওই দেশের লোক ভালো? আ আমি আমাদের দেশের প্রসঙ্গটা না আনি। ওই দেশের মানে লোক তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশের লোক ওদের চেয়ে খারাপ? না, আমি সেটা বলছি না। আমাদের দেশের লোকের ম্যানার, courtesy different than the না European আমরা কি people. এই courtesy বা এই ম্যানারটা চেঞ্জ করতে পারি না কোনোভাবে? এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে পারবেন সেটা আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। যে ওই দেশে আপনি যখন প্রি-স্কুলে একটা বাচ্চাকে পাঠায়, প্রি-স্কুলে পাঠায় কখন? ২.৫ বছর ৩ বছরে হুম, হুম। পাঠায়। ওই বাচ্চাটাকে ১ম এই প্রথম অ্যা বেসিক যে courtesy গুলো তাকে শিখায়। সে বেসিক courtesy গুলা কি? কাউকে গ্রিটিং করা যেটা আমরা সালাম বলি, সালাম দেওয়া। কেউ কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলা। তার সাথে সৎ আচরণ করা, ভালোভাবে কথা বলা। রাস্তাঘাটের যে নিয়ম কানুন আছে সেটা বুঝাইয়া দেওয়া। যে তুমি এইখানে যাবা না, এইটা করবা না। এই জিনিস বেসিক যেইগুলা সেটা বাসার থেকে যেভাবে শেখায় প্যারেন্টসরা, ঠিক স্কুলে তাই শিখায়। সেম ভাবে। সেমভাবে শিখায়। এবং
বাসার থেকে কিভাবে শিখে, তার প্যারেন্টসরাও তাকে ওই জিনিসগুলো শিখিয়েছে। যার দরুন প্যারেন্টসও জানে বাচ্চাকে কী ট্রিটমেন্ট দিতে হবে, কীভাবে কথা বলতে হবে, শাউট করা যাবে না, আম, কোনো রকম বেয়াদবি করা যাবে না। এই জিনিসগুলো ঘর থেকে শেখায় তারা। একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওইখানেতে এইটা ওখানকার জন্য খুবই অ্যাপ্লিকেবল। আমি আমাদের দেশের কথা যদি বলেন, আমি অনেক সময় দেখেছি যে আমি এক জায়গায় গেলাম, একটা দরজা খুলতে হবে, এটা রুমের হোক বা বারান্দার হোক, আমি দরজাটা খুলে টেনে দিলাম, আমার পেছনের লোক ছিল, আমি তাদেরকে আগে যেতে দিলাম। এটা একটা নর্মাল কার্টিসি। তারা যখন গেল, একটি লোক আমার দিকে তাকালো না, একটি লোকও কোনো কথা বললো না, যে থ্যাংক ইউ বললো না, বা এটাতে অনেক সময় থ্যাংক ইউ না বলুক, তাকে আপনার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাও করতে পারে, কিন্তু এগুলো করেনি। আমি কাউকে দেখিনি, আজ পর্যন্ত দেখিনি বাংলাদেশে কাউকে। তো ইভেন দি ভেরি ভেরি এডুকেটেড পিপল, খুবই মানে হয়তো আমাদের এটা শিক্ষার মধ্যেই পড়ে না বলে এরকম হয়। হতে পারে। কিন্তু এখানেও অনেক মানুষ কিন্তু যদি আমি বলি যে অনেক মানুষকে কিন্তু আমি দেখি যে এই কার্টিসিটা মেনটেন করে। এখন হয়তো কিছু কিছু আসছে যারা বাইরে থাকে, বা তারা এসে, বা কিছু লোক তো আছে তারা হয়তো করে, কিন্তু আমি অনেক এডুকেটেড লোকের, আমি যদি সো কল্ড এডুকেটেড বলি, বেয়াদবি হবে কিনা জানি না, কিন্তু তাদেরকে আমি দেখছি তাদের এই কার্টিসি বোর্ডটা এই নাই, কার্টিসিটা বোর্ডটা তাদের এই কাছে কার্টিসি বোর্ডটা নাই। আমি তাকে দিলাম, সে মনে করলো আমাকে বোধহয় খুব সম্মান করলো, আমি তার সাথে একটা একটা ভাব নিয়ে চলে গেলাম, কিন্তু ইটস এ নর্মাল কার্টিসি। আমি যেসব জায়গায় কাজ করেছি, এই বিদেশের কথা বলছি, দেখা গেছে যে আমার জেনারেল ম্যানেজারের সাথে আমি হেঁটে যাচ্ছি, সে তার দরজাটা টেনে দেওয়া ধরছে আমার জন্য, সে, আমি তার অনেক নিচে কাজ করি। তখন আমি গেলাম, আমি ঘুরে তাকে বললাম থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, নো প্রবলেম। এই যে বেসিক যে কার্টিসিগুলো, এগুলো মানুষের মনকে উজ্জীবিত করে, ইন্সপায়ার করতে সাহায্য করে। ইন্সপায়ার করতে সাহায্য করে, মানুষের মন ভালো হয়। আপনি যদি আপনার মনটা ভালো থাকে, আপনি যে কোনো কাজ করতে আপনি আনন্দ বোধ বেশি করবেন। আনন্দ বোধ করি। জি, তো আপনার এই যে বিদেশ জীবন নিয়ে অনেক কথা শুনলাম। আপনার ছোটবেলা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি আসলে আপনার জন্ম তো বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, ঢাকাতে। ঢাকাতে। তো আপনার জন্মটা কোথায় হয়েছে, মানে বাংলাদেশের কোথায়? আমার জন্ম হয়েছে, আমার আব্বা এয়ারফোর্সে ছিলেন, এয়ারফোর্সে চাকরি করতেন। তো আমার জন্ম হয়েছে আপনার এয়ারফোর্সের যে আর্মিতে যে হসপিটাল আছে, কি বলে, সেমেজ। সিএমএইচে, ওখানে আমার জন্ম হয়েছে। তারপরে আমরা এয়ারফোর্সেরই কোয়ার্টারে থাকতাম আমার আব্বার সাথে। আমার ছোটোবেলা আপনি স্কুলে আমি পড়েছি হলো শাহিন স্কুলে, আমার প্রাথমিক যে শিক্ষাটা শাহিন স্কুলে আমার হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্ট তো নিশ্চয়ই। ঢাকা ক্যান্টনমেন্টে, জি, ঢাকা ক্যান্টনমেন্টে। তা আব্বা অনেক সময় আব্বা হয়তো ২-১ মাসের জন্য চিটাগাং গিয়েছে, অনেক সময় খুলনা গিয়েছে, তাকে টাইম টু টাইম তাকে ট্রান্সফার করা হতো। তবে আব্বাকে বাইরে বেশি দিন থাকতে হতো না, ঢাকায় চলে আসতো। আমি একটা ব্যাপার জানি যে আহ, আপনারা যারা বিদেশে থাকেন তারা অনেক সময় দেশে মানে আসতে পারেন না, হয়তো ব্যস্ততার কারণে হোক, আর্থিক কারণে হোক, বা ধরেন আসলেই অনেক ঝামেলার মুখে সম্মুখীন হতে হয় এইসব কারণে হোক। এই যে ধরেন আপনি এরকম সর্বোচ্চ কতদিন দেশে না এসে থেকেছেন, এরকম আপনার কি মনে আছে? আমি যখন প্রথমবার গেলাম, তখন আমার মনে আছে আমি ৩ বছর পরে এসেছি। তা এই যে ৩ বছর পরে আপনি এলেন, জি, আপনার কি তখন তো আপনার মা ছিলেন, মা ছিলেন, জি। তো মায়ের কথা কি মনে পড়তো না যে মার সাথে প্রচণ্ড, দেখা হচ্ছে না আপনি ৩ বছর? আমাকে ইমোশন করে ফেলতেছেন এসব প্রশ্ন করে। না, আমার মানে আমার জানতে, আমি মায়ের সম্পর্কে প্রশ্ন করব জি, আপনাকে। তো আমি জানি যে আপনার মাকে আপনি অনেক ভালোবাসতেন, জি, এবং আমি আপনার মাকে দেখতে গিয়েছিলাম। জি, তো এখন আ মায়ের প্রসঙ্গ আসলে আমিও ইমোশনাল হয়ে যাই, এটা জি, খুব স্বাভাবিক। কিন্তু আ এই যে ৩ বছর আপনি তাকে দেখেননি, জি। তো আপনার তখন মানে আপনার মানে কি মনে হতো যে এই বিদেশে আমি একটু আর্থিক বা আমার জীবনের নিরাপত্তার জন্য আমি এলাম। কিন্তু আমার যে মানুষটা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, মানে আমার তো মনে হয় মায়ের চেয়ে বড় কেউ হতে পারে বলে না, মনে হয় না। এটা খুব সত্যি কথা। তো মানে পৃথিবীতে অনেক সম্পর্ক আছে। জি, কিন্তু মায়ের সাথে সন্তানের সম্পর্কের মতো আর অন্য কোনো সম্পর্ক খুবই তৈরি সত্যি কথা। হওয়ার সম্ভব না। জি, একদম সত্যি কথা বলছেন। হ্যাঁ, তো তখন আপনার কি মনে হতো যে এই যে ৩ বছর আপনি এলেন না, কি মনে হতো? কখনো, কখনো মনে হতো যে না, ঠিক আছে, সব ছেড়ে দিয়ে চলে যাই দেশে। আবার কখনো তার পাশাপাশি আবার যখনই চিন্তা করতাম যে আমার একটা ছোট বোন, একটা ছোট ভাই,
মা, তাদের পুরো দেখাশোনার দায়িত্ব ছিল আমার। তখন আমি চিন্তা করতাম, আমি দেশে তো চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি, আবার দেশে গিয়ে চাকরি কোথায় পাবো, কোথায় কি করব, এটা একটা চিন্তা ছিল। তো সেই চিন্তায় হয়তো মনের কষ্টটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি, করে তারপরে ওখানে স্ট্রাগল করেছি। যদিও কারণ আপনি যখন প্রথমে ওই দেশে যাবেন, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে গিয়ে নিজেকে ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো। আমার ভাষাগত একটা ব্যাপার আছে, যদিও আমি ভালো মোটামুটি ইংরেজি জানি, কারণ আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছি। আমি যেখানে চাকরি করেছি সেখানেও আমি ইংরেজদের সাথেই কাজ করেছি। কিন্তু আপনার অস্ট্রেলিয়ান ইংলিশ অ্যাকসেন্ট, ইউরোপ আপনার ব্রিটেনের ইংলিশ অ্যাকসেন্ট, আমেরিকান ইংলিশ অ্যাকসেন্ট ডিফারেন্ট। তো ওখানে গিয়ে প্রথম দিকে আমার একটু প্রবলেম হয়েছে আপনার ওদের ইংরেজিটা বুঝতে, ওদের যে লোকাল ইংলিশ যেটা স্ল্যাং যেটা, সেটা বুঝতে কিছুটা প্রবলেম হয়েছে। প্লাস ওখানকার সামাজিকতা বুঝতে সময় লেগেছে একটু। ওদের সাথে ওই যে আমি যেটা বললাম আদব কায়দার যে ব্যাপারটা আছে, ওটা কার্টিসিগুলো আছে, সেটা কিভাবে করতে হয়। আমি দেখা গেছে দাঁড়িয়েছে, জোরে একটা কাশ দিয়ে ফেললাম, ওখানে সব লোকজন দাঁড়ায় আছে, যেটা হুইচ ইজ ভেরি ব্যাড। আপনি যখন কাশি দিবেন লোকের সামনে, একটা মজার একটা কথা আমার কাছে শুনলাম যে এটা ম্যানার্সের অনেক কারণ শুনলাম। অনেক অনেক তো ব্যাপার একটা।